উত্থানের সময় যে সুযোগ তারা পেয়েছিলেন অরূপবাবুরা, পতনের সময় আজকে সেই দায় দায়িত্ব তাদের প্রত্যেককেই নিতে হবে। ফলে একটা সরকার যত বেশি দিন ধরে চলে, ব্যর্থতার কি বলবো যে বোঝা তাকে অনেক বেশি বইতে হচ্ছে। টলি পাড়ার ক্ষেত্রে সেখানে একটা টেলিভিশন সিরিয়ালস হোক, সিনেমা হোক, তৈরি করতে যে কলাকুশলীদের প্রয়োজন হয়, যে হেল্পিং হ্যান্ড, যে টেকনোলজিক্যাল সাপোর্টসগুলো লাগে, সেখানেও এক অদ্ভুত বিচিত্র দখলদারি রাজনীতি শুরু হয়েছে, এবং যেটা তৃণমূল কংগ্রেসের কি বলবো যে নেতা মন্ত্রী কর্মীদের মদতেই হচ্ছে। ফলে যে টালিগঞ্জ বিধানসভা ক্ষেত্রের একটা বড় অংশ জুড়ে মধ্যবিত্ত মানুষের বাস, যেহেতু নিম্নবিত্ত মানুষ, এখানে মানুষেরা যা চান যে তার বাড়ির ছেলে বা মেয়ে তারা হচ্ছে যে অন্ততপক্ষে লেখাপড়া শিখে একটা কাজের ন্যূনতম সুযোগ, সেই সুযোগ নেই। গত 15 বছর ধরে রাজ্যে একটা শিল্প নেই, পরিষেবা ক্ষেত্র ধুঁকছে। স্যার, একেবারে এই মুহূর্তে টালিগঞ্জের বামপন্থী সিপিআইএম প্রার্থী আপনি, টালিগঞ্জে কতটা কনফিডেন্ট আপনি? কারণ কি টালিগঞ্জে টলিউড পাড়া, যেটা টলি পাড়া, একাধিক দুর্নীতি ভর্তি, তার মধ্যে কতটা কনফিডেন্ট সেই নিয়ে? দেখুন, টালিগঞ্জ এমন একটা কনস্টিটিউয়েন্সি, এখানে যেরকম মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত বাস আছে মানুষের, একইভাবে নিম্নবিত্ত মানুষ আছেন, টলিপাড়া আছে, বস্তিবাসী মানুষ আছেন, সংখ্যালঘু আছে। ফলে আপনি সেই হিসাবে দেখতে গেলে টালিগঞ্জ যে বিধানসভা ক্ষেত্রটা, সে একটা কি বলবো মিনি ভারতবর্ষের মতো চেহারা। ফলে এখানে আপনারা যদি ঘোরেন তাহলে এলাকার মানুষের মেজাজ টের পাবেন যে আসলে গত 15 বছর ধরে যে সরকারটা চলেছে, এবং সেই সরকারের বিরুদ্ধে বিশেষত গত 5 বছরে যে অভিযোগটা সবচেয়ে বড়, সেটা যে একটা সরকার চলতে চলতে প্রাতিষ্ঠানিক দুর্নীতি সরকারের মধ্যে ঢুকে পড়েছে। সেটা একেবারে স্কুলের শিক্ষক নিয়োগ থেকে হোক, শিক্ষাকর্মী হোক, মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের জায়গা মানে খাবার, রেশনের চাল কেলেঙ্কারি হোক, আবাস কেলেঙ্কারি হোক, কয়লা হোক, বালি পাচার হোক, খাদান হোক, মানে হেন ক্ষেত্র নেই যে জীবনে সেটা হচ্ছে যে দুর্নীতি বাসা বাঁধেনি। এবং সেই দুর্নীতিগুলোর পেছনে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলের নেতা কর্মী, শাসক দলের যারা মাতব্বর, তারা প্রত্যেকে যুক্ত, প্রশাসন তার মধ্যে যুক্ত হয়ে পড়েছে। ফলে এরকম একটা বিচিত্র অব্যবস্থা যেটা তৈরি হয়েছে রাজ্য জুড়ে, মানুষ আসলে তার থেকে পরিত্রাণ পেতে চাইছে। আজ থেকে 15 বছর আগে মানুষ ইতিবাচক পরিবর্তনের আশায় তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দিয়েছিলেন, তারা এখন বুঝতে পারছেন যে এই পরিবর্তনের নামে যা চলেছে, ফলে সেখান থেকে পরিত্রাণ পাওয়াটা আশু দরকার। এবং তার মেজাজ টালিগঞ্জ এলাকার ক্ষেত্র জুড়ে, অলিগলি জুড়ে হচ্ছে আপনারা টের পাবেন। মানুষ চাইছেন অ্যাট এনি কস্ট তৃণমূল সরকার তারা হচ্ছে যে না থাকুক। ফলে এটাই হচ্ছে যে রাজ্যের মেজাজ, এটাই টালিগঞ্জের মেজাজ। অরূপ বিশ্বাস আপনার বিরুদ্ধে, একেবারে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস, তার বিরুদ্ধে কতটা লড়াই দিতে পারবেন বলে আপনার মনে হচ্ছে? দেখুন, অরূপবাবুর বিরুদ্ধে এর আগেও আমি লড়েছি দুবার। ফলে উনি যখন প্রথম জয়ী হন, অত্যন্ত অল্প ভোটের ব্যবধানেই হয়েছিলেন। কিন্তু আবার বলছি, সেই সময়টা ছিল 2011 সাল, হচ্ছে যে তৃণমূলের উত্থানের সময়। সেই সময়টায় বামেরা যাচ্ছেন। আর গত 15 বছর ধরে তৃণমূল সরকার অ্যাডিকুয়েট সুযোগ পেয়েছেন, অরূপবাবু রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। ফলে এখন তৃণমূল সরকারের পতনের সময়, ফলে উত্থানের সময় যে সুযোগ তারা পেয়েছিলেন অরূপবাবুরা, পতনের সময় আজকে সেই দায় দায়িত্ব তাদের প্রত্যেককেই নিতে হবে। ফলে একটা সরকার যত বেশি দিন ধরে চলে, ব্যর্থতার কি বলবো যে বোঝা তাকে অনেক বেশি বইতে হচ্ছে। ফলে সেই ব্যর্থতার কি বলবো দায় স্বীকার করেই তাদের এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। কারণ সত্যি বলতে গেলে যা বোঝায় যে রাজ্যের মন্ত্রী, প্রভাবশালী মন্ত্রী যারা রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, ফলে রাজ্যের সরকারের সার্বিক ব্যর্থতার দায় এন্টায়ার মন্ত্রিসভার। ফলে সেই অংশ হিসেবে অরূপবাবু তার ব্যতিক্রম নন। ফলে তাকেও সেই দায় নিতে হবে। ফলে রাজ্যে গত 5 বছর ধরে, আবার বলছি, যে নৈরাজ্য চলেছে, বিশেষত এটা খেয়াল রাখতে হবে যে টালিগঞ্জ বিধানসভা ক্ষেত্রের একটা বড় অংশ জুড়ে মধ্যবিত্ত মানুষের বাস, যেহেতু নিম্নবিত্ত মানুষ, এখানে মানুষেরা যা চান যে তার বাড়ির ছেলে বা মেয়ে তারা হচ্ছে যে অন্ততপক্ষে লেখাপড়া শিখে একটা কাজের ন্যূনতম সুযোগ, সেই সুযোগ নেই। গত 15 বছর ধরে রাজ্যে একটা শিল্প নেই, পরিষেবা ক্ষেত্র ধুঁকছে। ফলে আমাদের রাজ্যে ছেলেমেয়েরা পাশ করার পর ভিন রাজ্যে পরিযায়ী হয়ে যাচ্ছে। কেউ পরিযায়ী শ্রমিক, পরিযায়ী ডাক্তার, পরিযায়ী ইঞ্জিনিয়ার, এমনকি পরিযায়ী পড়ুয়া। রাজ্যের লেখাপড়ারও হাল যা, তাতেও খুব খারাপ অবস্থা। ফলে এই সবের দায়িত্ব তৃণমূল সরকারকে নিতে হবে, এবং তৃণমূল সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে সেই ব্যর্থতার দায় অরূপবাবুকে বইতে হবে। এটাই মানুষের কাছে, তাকেও প্রমাণ করতে হবে। এটাও তার কাছে একটা বড় চ্যালেঞ্জ। আর আমাদের কাছে হচ্ছে এটাই যে বামেদের প্রতি আমাদের যে মানুষ যে আস্থা হারিয়েছিলেন কোনো একটা সময়, সেই হৃত আস্থা পুনরুদ্ধারের লড়াই, সেই লড়াই আমরা লড়ছি এবং আমরা আশাবাদী।
স্যার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে অরূপ বিশ্বাস তৃণমূল প্রার্থী, তার হাত ধরেই কিন্তু টলিপাড়ায় একাধিক উন্নয়ন তো বলা চলে না, একাধিক অবনতি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। সেইটা কি বামেরা ফিরিয়ে আনতে পারবে? হ্যাঁ, বামেদের সময় আমি বললাম যে টলিপাড়ার যারা নেতৃত্বে ছিলেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো মানুষরা যারা ছিলেন, তারা আজ নেই। কিন্তু টলিপাড়ার যে অবনতিটা হয়েছে রাজনীতি, নিয়ন্ত্রণের রাজনীতি বলতে বোঝায় যে রাজ্যে যেরকম স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের মাথায় হচ্ছে যে সব শাসক দলের পছন্দের নেতা মন্ত্রীরা বসেছেন, একই জিনিস সেই নিয়ন্ত্রণের রাজনীতি তারা টলিপাড়াতেই শুরু করেছেন। ফলে সেখানে যারা অভিনয় জগতের সাথে যুক্ত, যারা স্বাভাবিক সেখানকার সংগঠক, পছন্দের মানুষ, তাদেরকে বাদ দিয়ে শাসকের পছন্দের মানুষ যারা, তাদেরকে তারা ইনক্লুড করার চেষ্টা করছেন। সর্বোপরি টলিপাড়ার ক্ষেত্রে সেখানে একটা টেলিভিশন সিরিয়ালস হোক, সিনেমা হোক, তৈরি করতে যে কলাকুশলীদের প্রয়োজন হয়, যে হেল্পিং হ্যান্ড, যে টেকনোলজিক্যাল সাপোর্টসগুলো লাগে, সেখানেও এক অদ্ভুত বিচিত্র দখলদারি রাজনীতি শুরু হয়েছে, এবং যেটা তৃণমূল কংগ্রেসের কি বলবো যে নেতা মন্ত্রী কর্মীদের মদতেই হচ্ছে। ফলে আর 5টা জায়গাতেও মানুষ যেরকম পরিত্রাণ চাইছেন তৃণমূলের থেকে, টলিপাড়াও সেই পরিত্রাণের পথই খুঁজছেন। তারা সমাজের বিশিষ্ট মানুষ, ডেফিনেটলি তারা তাদের অভিজ্ঞতার ভিত্তিতেই বুঝবেন যে ভালো মন্দ কী ছিল, তারা অতীত ভবিষ্যৎ মিলিয়ে দেখবেন এবং সেইভাবেই তারা তাদের আগামী দিনের পথ খোঁজার চেষ্টা করবেন। এবং আমার বিশ্বাস যে টলিপাড়াতেও যে বিক্ষোভ মানুষের মধ্যে রয়েছে, শিল্পীদের মধ্যে রয়েছে, কলাকুশলীদের মধ্যে রয়েছে, সেই বিক্ষোভের মূল কারণটাই হচ্ছে যে এই তৃণমূল কংগ্রেসের কি বলবো যে গভর্নেন্স, অর্থাৎ এই প্রশাসনিক ব্যর্থতা এবং নিয়ন্ত্রণের রাজনীতি। সব জায়গায় আমার লোক চাই, আমার কথাই শেষ কথা হবে, আমি যা বলবো সেই টার্মসে চলতে হবে। এটা সমাজের আর 5টা ক্ষেত্রে তারা যেভাবে আনার চেষ্টা করছেন, তারা টলিপাড়াতেও যদি আনার চেষ্টা করেন, তার ফল, তার নিউটনস ল অনুযায়ী বিপরীতমুখী প্রতিক্রিয়া তাদেরকেও ফেস করতে হবে। পারহ্যাপস এই ইলেকশনেই সেটা তারা ফেস করবেন বলে আমার বিশ্বাস। স্যার, যে 34 বছরের বাম শাসনকে একেবারে মানে পাশে রেখে তৃণমূল সরকার শাসন ক্ষমতায় এসেছিল, সেই তৃণমূল সরকারকে এবার কতটা বিপাকে ফেলতে পারে বামেরা? দেখুন, বামেদের একটা সরকার পরিচালনার নজির রয়েছে এ রাজ্যে 34 বছর। অল্প প্রজন্মের, নতুন প্রজন্মের ভোটারদের কাছে হয়তো তো ক্লিয়ার নয়, কিন্তু এইটুকু ঠিক যে বামেদের সময়ও যে শিক্ষক নিয়োগ, এই যে স্কুল সার্ভিস কমিশন, যেটার ভিত্তিতে শিক্ষক নিয়োগ শুরু হলো, সেটা তো বামেরাই চালু করেছিল। এবং বামেরা হচ্ছে 1998 সাল থেকে শুরু করে 2011 পর্যন্ত প্রতি বছর ধারাবাহিকভাবে নিয়োগ প্রক্রিয়া হয়েছে। কখনো এই মামলা, কখনো 26,000-এর চাকরি যাওয়া, কেন 26 জনেরও চাকরি যায়নি। ফলে এরকম একটা স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া চালু করতে পেরেছিল, যেটা প্রমাণ করে যে আসলে তফাতটা কতটা বেশি। যে 2011 পর থেকে যতগুলো নিয়োগ হয়েছে, প্রায় প্রত্যেকটি নিয়োগ আদালতে গিয়ে তার থাপ্পড় খেতে হয়েছে, আটকে আছে। মোস্ট আনফর্চুনেটলি 26,000 ছেলে মেয়ে চাকরি গেল, এর মধ্যে যোগ্য প্রচুর শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যারা হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের বা আমাদের এই রাজ্যের শাসক যারা আছেন, তাদের দুর্নীতির মাসুল গুনছেন তারা। ফলে তারা যোগ্য, কিন্তু তৎসত্ত্বেও আমাদের রাজ্যের সরকার শাসক তারা মুড়ি মুচড়ি সব একসাথে করে দিতে চাইছেন। অর্থাৎ টাকা নিয়ে যাদেরকে ভর্তি করিয়েছেন, তাদের সাথে হচ্ছে যোগ্যতার ভিত্তিতে যারা ভর্তি হয়েছেন, এই দলটাকে এক করে ফেলছেন। ফলে এখানেই মানুষ কোথাও একটা তফাৎ করার চেষ্টা করবেন। বামেদের সময় হচ্ছে যে শিল্প স্থাপনের চেষ্টা হয়েছিল যে সিঙ্গুরে, নন্দীগ্রামে, সেখানে আত্মঘাতী ঢঙে সেগুলোকে সবকটা তারা আটকেছেন, যাতে ভবিষ্যৎ প্রজন্মের শিল্প না আসতে পারে। তারা বলেছিলেন, কথা দিয়েছিলেন, তারা রাজ্যে ক্ষমতায় আসলে শিল্প হবে। এখন দেখা যাচ্ছে যে নিউ টাউনে শিল্পের জমিতে দুর্গাঙ্গন তৈরি হচ্ছে, যে দীঘায় জগন্নাথ ধাম তৈরি হচ্ছে, যে ভ্যারিজ শিল্প। নন্দীগ্রামে বলেছিলেন রেলের শিল্প হবে, পেট্রোকেমিক্যাল না হলে পরিবেশ বান্ধব শিল্প হবে, কোথাও কোনো শিল্প নেই। যা শিল্প ছিল গোটা রাজ্য থেকে গুটিয়ে যাচ্ছে। ফলে যে একদিকে বামেদের অতীতের চেষ্টা, সাফল্য, সেটা, আর একদিকে হচ্ছে যে তৃণমূল গত 15 বছর ধরে আমাদের এখানে চালাচ্ছেন সেটা। ফলে এই দুটো জিনিস মানুষের সামনে তুলে ধরতে হবে। ফলে সেখান থেকেই মানুষ বুঝতে পারবেন যে আসলে তফাৎটা যে বামেদের সাথে তৃণমূলের কোন জায়গায়। আর বিজেপি মাঝখান থেকে একটা যারা স্থান করে নিয়েছিল, অর্থাৎ মানুষের একটা বড় অংশ তারা ভরসা করে বিজেপিকে ভোট দিয়েছিলেন তৃণমূলের বিরোধী হিসেবে। কিন্তু এখন বোঝা যাচ্ছে, মানুষ বুঝতে পারছেন যে যাদেরকে ভোট দিয়েছিলেন, ভোট দিয়ে ভুল করেছেন, কারণ তারা আসলে বিরোধী নন।
কারণ যারা বলেন যে আমরা না খাউঙ্গা না খানে দুঙ্গা, তাদের এই গোটা 10 বছরের আমলে তৃণমূলের নেতা মন্ত্রী শাসক যারা আছেন তারা প্রত্যেকে খেয়েছেন এবং খেয়ে চলেছেন এবং তারা প্রোটেক্টেড থাকছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে কেন্দ্রের সরকার কোনো ভূমিকা পালন করতে পারছে না এই দুর্নীতি আটকাতে। ফলে বোঝা যাচ্ছে যে আসলে সবটাই কথার কথা। তারা বলেন যে আসলে তারা দুর্নীতি আটকাবেন, তারা বিরোধী দলের ভূমিকা পালন করবেন, কিন্তু দেখা যাচ্ছে সকাল অবধি বিজেপি ছিলেন, সন্ধ্যেবেলায় এসে তৃণমূলের প্রার্থী হচ্ছেন, বা আগের দিন পর্যন্ত তৃণমূল ছিলেন, পরের দিন গিয়ে বিজেপির প্রার্থী হচ্ছেন। এই যদি শাসক এবং বিরোধী দলের নমুনা হয়, মানুষ এই সংস্কৃতি পশ্চিমবঙ্গে কখনো অতীতে দেখেনি, দেখতে চাইও না। ফলে সেটারও একটা বদল দরকার। সম্ভবত সেই বদলও এবার ইলেকশন, এবার নির্বাচনে মানুষ দেখতে পাবেন। নির্বাচনের আগে আপনি যেমন দল বদলের কথা বলে, নির্বাচনের আগে তো বামপন্থী দল ছেড়েও একটি নজিরবিহীন, যদি বলতে পারি আমি, প্রতিকুর রহমান যুব নেতা, তিনিও তো তৃণমূলেরই পতাকা ধরলেন দিন শেষে। হ্যাঁ, বামপন্থী দল থেকে অন্য দলে চলে যেতে পারেন, কিন্তু আর ফিরতে পারেন না। একটাই স্বাধীন দেশে সবাই হচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে যেটা আছে একেবারে আদান প্রদান। এই যে যিনি নন্দীগ্রামের প্রার্থী হলেন, তিনি প্রথমে তৃণমূল ছিলেন, তারপরে তিনি চলে গেলেন বিজেপিতে, গত 3 বছর বিজেপি করলেন, ভোটের দিন সকালবেলায় তিনি তৃণমূলে আবার ঢুকে পড়লেন, সন্ধ্যাবেলায় প্রার্থী হলেন। এমনকি আপনি তৃণমূল কংগ্রেসের থেকে গোছা গোছা লোক বিজেপিতে যান, আবার কোনো একটা ভোটের আগে তারা ফিরে চলে আসেন। এই যে দেওয়া নেওয়ার প্রসেসটা, এটা হচ্ছে বামেদের মধ্যে নেই। আপনি ছাড়তে চাইলে অবশ্যই আপনার দরজা খোলা আছে, যে কোনো কারণেই যদি পছন্দ না হয় আপনি যে কোনো রাজনীতি করতে পারেন এদেশে। কিন্তু আমি বলছি যে ঘন ঘন দলবদল, এবং আমি বলবো যে ন্যারো পলিটিক্যাল ইন্টারেস্ট এই দলবদল, সেটা বামেদের হয় না। এটাই হচ্ছে গর্বের জায়গা এখনো পর্যন্ত। টালিগঞ্জে যদি বামেরা ক্ষমতায় আসে, তাহলে সেক্ষেত্রে টালিগঞ্জে কতটা উন্নয়ন হবে? টালিগঞ্জের পরিকাঠামো একটা বড় সমস্যা। বিশেষত টালিগঞ্জের এখনও পর্যন্ত যেসব জায়গায় অ্যাডেড এরিয়া, সেখানে পানীয় জলের সমস্যা আছে। গরমকালে যেরকম হাহাকার, আবার বর্ষাকালে নিকাশির অবস্থাটা এতটাই বেসামাল হয় যে সেখানে হচ্ছে জলে হাবুডুবু খেতে হয় মানুষকে বহু ক্ষেত্রে। ফলে এই যে জল হয় নিকাশির থেকে বলুন পানীয় জল, এটা যদি বলেন, এটা একটা বড় সমস্যা। এই সমস্যার হচ্ছে যে টালিগঞ্জের মানুষ সুরাহা আশা করেন। সবচেয়ে বড় জিনিস মানুষ আশা করেন যে এটা শুধু টালিগঞ্জ নয়, যে আমাদের ছেলেমেয়েদের কাজ, হাতে দুটো কাজ আসবে, এবং মানুষ সত্যি ভাতা নির্ভর হয়ে বাঁচতে চান না, আত্মনির্ভর হয়ে বাঁচতে চান, আত্মসম্মান নিয়ে বাঁচতে চান। ফলে সেই কাজটুকুই সরকারের করার কথা। সেটা যদি সরকার করতে ফেল করেন, তাহলে সরকারের থেকে লাভটা কী? ফলে টালিগঞ্জের মানুষও সেই প্রত্যাশাই করেন যে আমার ঘরের ছেলেমেয়ে লেখাপড়া শিখে রাজ্যের মধ্যে থাকবে। আমার ঘরের ছেলেমেয়ে, কেন একটা গোটা কলকাতা শহর, গোটা টালিগঞ্জ অঞ্চল একটা বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে, যে বাড়ির সাকসেসফুল ছেলে মেয়ে যারা আছেন তারা কেউ কলকাতায় থাকতে পারছেন না, থাকতে চাইছেন না এরকম নয়, থাকতে পারছেন না, কারণ কলকাতায় থাকার মতো কোনো কাজ নেই। ফলে কলকাতা ছেড়ে সবাই চলে যাচ্ছেন, বৃদ্ধ মানুষরা, বৃদ্ধ বাবা মারা একাকিত্বে ভুগছেন। গোটা কলকাতা শহর আজকে প্রায় বৃদ্ধাবাসে পরিণত হওয়ার মুখে। তার একটাই কারণ হচ্ছে যে রাজ্যে কাজ নেই। ফলে আবার বলছি যে এই টালিগঞ্জের মানুষও সেটাই প্রত্যাশা করেন যে তার পরিকাঠামোর সাথে সাথে তার ল অ্যান্ড অর্ডার, আর লেখাপড়ার জায়গা, তার বিশেষত স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সরকারি স্কুল, এই অঞ্চলেও প্রচুর সরকারি স্কুল ছিল যেগুলো ধুঁকছে, সেগুলোর মানোন্নয়নের চেষ্টা, এগুলোই টালিগঞ্জের মানুষ আশা করেন। আশা করি আমরা যদি জিতি, তাহলে আমরা এই কাজগুলো অগ্রাধিকার দিয়ে দেখব। স্যার, একেবারেই শেষ প্রশ্ন, বামপন্থী প্রার্থী হিসেবে আপনি মনোনীত টালিগঞ্জবাসীর উদ্দেশ্যে কি বলবেন? টালিগঞ্জবাসীর উদ্দেশ্যে একটাই কথা বলার, যে এই অঞ্চলের মানুষ, বহু ধরনের মানুষ আছেন। আমি আবার বললাম, কলোনি থেকে শুরু করে মধ্যবিত্ত, নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত। একটাই যে টালিগঞ্জ অঞ্চলের যে হৃত গৌরব, টালিগঞ্জ হচ্ছে একটা মাইলস্টোন কলকাতা শহরের উন্নতির। প্রশান্ত সুরদের হাত ধরে হচ্ছে এন্টায়ার জায়গার পুনর্গঠন হয়েছিল। ফলে সেখান থেকে দাঁড়িয়ে যেরকমভাবে বেআইনি নির্মাণ থেকে শুরু করে গোটা এলাকায় কি বলবো, যে গভর্নেন্স বলতে যা বোঝায় সেটা প্রায় দেখা যাচ্ছে না। আমরা চাইব যে টালিগঞ্জ তার হৃত গৌরব ফিরে পাক বামেদের হাত ধরেই। এইটুকুই আমার কথা। আমার অ্যাপিল থাকবে মানুষদের কাছে, টালিগঞ্জবাসীদের কাছে, তারা আবার বামেদের পাশে ফিরুন, বামেদের সাথে থাকুন, হাল ফেরান, লালকেও ফেরান।